আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। মঙ্গলবার রাতে ইসরায়েল লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় ইহুদিবাদী দেশটির সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা না হলেও বিভিন্ন নিরপেক্ষ সূত্র বলছে দেশটির নেভাতিম ঘাঁটিসহ যে কয়টি জায়গা লক্ষ্য করে হামলা হয়েছে সেগুলোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন নামের একটি সামরিক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, হামলা টের পেয়ে ইসরায়েল ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিলেও সেখানে থাকা 20টি F-35 ফাইটার জেট ধ্বংস হয়েছে ইরানি মিসাইলের আঘাতে। ইরানের দিক থেকেও যুদ্ধবিমান ধ্বংসের দাবি করা হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টারেও মিসাইল আঘাত হেনেছে বলে দাবি করেছে তেহরান, যদিও ইসরায়েল তা স্বীকার করেনি। F-35 পঞ্চম প্রজন্মের এবং সর্বাধুনিক যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় কয়েকটি দেশের যৌথ উদ্যোগে তৈরি এই বিমানটি সবার আগে ইসরায়েলকে দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের প্রায় 180টি উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইঙ্গিত দেয় যে তেহরান গত মঙ্গলবার রাতের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি করতে চেয়েছে। উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা ছিল চ্যালেঞ্জিং, তবে প্রাথমিক তথ্যমতে ইসরায়েল কারো প্রাণহানি না হওয়া এবং পশ্চিম তীরে মাত্র একজনের প্রাণহানির বিষয়টি একে সামরিক ব্যর্থতার বিষয়টিও তুলে ধরে। এবছর এর আগে ব্যবহার করা ইরানের ইমাদ ও গদর ক্ষেপণাস্ত্র শব্দের গতির 6 গুণ গতিসম্পন্ন। এগুলো ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে 12 মিনিট সময় নেয়। সেখানে ইরান বলেছে এবার তারা আরও দ্রুত গতির হাইপারসনিক ফাত্তা-2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, যেগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 10,000 মাইল। মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করার জন্য সাধারণত দূরপাল্লার অ্যারো 3 ও অ্যারো 2 ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল। এই ব্যবস্থার সঙ্গে মাঝারি পাল্লার ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়। তবে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অনেক ক্ষেপণাস্ত্র যে ইসরায়েলের ভূখণ্ডে আছড়ে পড়েছে সেই দৃশ্য অনেক ভিডিওতেই দেখা গেছে, যে কারণে হামলা টের পেয়ে ইসরায়েল ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিতে পারলেও যুদ্ধবিমানসহ অন্যান্য সরঞ্জামের ক্ষতি হয়ে থাকতে পারে, যদিও ইসরায়েল তা স্বীকার করছে না। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে লড়াইয়ে 8 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। আইডিএফ জানায়, নিহত সেনাদের মধ্যে 4 জন ইগোজ ইউনিটের সদস্য। বুধবার লড়াইয়ে প্রথম যে ইসরায়েলি সেনা নিহত হন তিনিও এই ইউনিটেরই একজন ক্যাপ্টেন এবং টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডারদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত। লেবাননের যোদ্ধাদের সঙ্গে বুধবার প্রথমবারের মতো সরাসরি সংঘর্ষে জড়ায় ইসরায়েলি সেনারা। এদিন তারা বিভিন্ন দিক দিয়ে লেবাননের ভেতরে প্রবেশের চেষ্টা করে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মানার জানিয়েছে, ইসরায়েল স্থল হামলা শুরুর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তাদের সেনাদের কাবু করে হিজবুল্লাহর যোদ্ধারা। তারা কৌশল অবলম্বন করে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের ট্যাঙ্ক, কামান ও ভারী বোমা এগুলো খুব বেশি কাজে লাগছে না, ফলে বিভিন্ন জায়গা দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করলেও তারা সফলতা পায়নি। এএফপি জানিয়েছে, হিজবুল্লাহ বুধবার ইসরায়েলের 3টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে। এই ট্যাঙ্কগুলো মারুন আল রাস গ্রামের দিকেই আসছিল, তখন এগুলোকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এর আগে এই এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের সম্মুখ লড়াই হয়েছিল। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনারা বিভিন্ন দিক দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করছিলেন, কিন্তু তাদের সফলভাবে আটকে দিয়েছে হিজবুল্লাহ সেনারা। প্রথম দিনের এই সফলতাকে একটি কৌশলগত বিজয় হিসেবে বিবেচনা করছে দলটি। এছাড়া এটি যোদ্ধাদের মনোবলও বৃদ্ধি করেছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, দীর্ঘ সময় ইসরায়েলের সেনাদের গতিবিধির উপর নজর রেখে হিজবুল্লাহর যোদ্ধারা অ্যাম্বুশ হামলা চালায়। দক্ষিণ লেবাননের ওদেইসেহ অঞ্চলে এই হামলায় ইসরায়েলি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর জন্য ফাঁদ পেতে অপেক্ষা করছিল। শুরুতে ইসরায়েলি বাহিনীর অগ্রবর্তী নজরদারি দল আসে এবং তাদের বিনা বাধায় ফিরে যেতে দেওয়া হয়। এরপর মূল সেনা দলটি এগিয়ে আসা মাত্রই আক্রমণ শুরু হয়। অতর্কিত এই হামলায় হতভম্ব হয়ে পড়ে সেনারা, যে কারণে তাদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ওই দলে 30 জন ইসরায়েলি সেনা ছিল এবং হিজবুল্লাহর ফাঁদ পেতে অপেক্ষা করার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না যে হামলা ঠেকানোর কোনো উপায় ছিল তাদের কাছে। লেবাননের সেনাবাহিনী বলছে, ইসরায়েলি শত্রুদের একটি দল খিরবেত ইয়ারুন এবং আইদেস এলাকা দিয়ে ব্লু লাইন পার হয়ে লেবাননের প্রায় 400 মিটার ভেতরে প্রবেশ করে, কিন্তু কিছুক্ষণ অবস্থানের পরপরই তারা আবার পিছু হটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে এই ব্যাপারে জানতে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম CNN, তবে তারা কোনো বক্তব্য দেয়নি। আল জাজিরা জানায়, লেবাননের ভেতরে ঢোকার চেষ্টাকালে হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছিল ইসরায়েলি সেনারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল।
দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বুধবার এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কারণ তিনি ইরানের মিসাইল হামলার নিন্দা জানাননি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মঙ্গলবার ইরান যে ইসরায়েলে হামলা চালিয়েছে সেটির পর্যাপ্ত নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন জাতিসংঘ মহাসচিব। এ কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ আরও বলেছেন, গুতেরেস একজন ইসরায়েল বিদ্বেষী। তিনি সন্ত্রাসী, ধর্ষক এবং হত্যাকারীদের সমর্থন করেন। গুতেরেসকে আগামী কয়েক প্রজন্ম জাতিসংঘের কলঙ্ক হিসেবে মনে রাখা হবে। যদিও মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলে হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব। এছাড়া আবারও যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। বিবৃতিতে মধ্যপ্রাচ্য অঞ্চলে উস্কানির পর উস্কানি দেওয়ার নিন্দা জানিয়েছেন গুতেরেস। তিনি বলেন, অবশ্যই এটা বন্ধ করতে হবে এবং আমাদের সম্পূর্ণভাবে যুদ্ধবিরতির প্রয়োজন। এই কারণেই তেল আবিব তার উপর ক্ষেপেছে বলে মনে করা হচ্ছে। এদিকে ইরান এবং ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্ব নেতারা বলেছেন, এই সংঘাত এখনই বন্ধ করা না গেলে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে যুদ্ধ। এর পরিণতি হবে ভয়াবহ। তবে বরাবরের মতোই ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নেতাদের প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ইসরায়েলকে সমর্থন দেবে। তবে দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র, এ কথাও বলেছেন তিনি। মধ্যপ্রাচ্য এখন একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের মধ্যে রয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডনের অ্যাডভোকেসি ডিরেক্টর রাইট জারার বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবস্থান থেকে সরে না আসে তাহলে এর সমাপ্তি ঘটবে না। যুক্তরাষ্ট্রকে বলতে হবে যে তারা আর ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও সহযোগিতা দেবে না। ইউক্রেনের আরেকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ভুহলেদারে রুশ বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ভুহলেদারে নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনও। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ভুহলেদার শহর থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কিয়েভ জানায়, ইউক্রেনীয় বাহিনীর সদস্য ও সামরিক সরঞ্জামের সুরক্ষার কথা ভেবেই সেনাদের শহরটি ছেড়ে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, শত্রুপক্ষের তৎপরতার কারণে শহরটি ঘিরে ফেলার মতো একটি পরিস্থিতি তৈরি হলে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়। মঙ্গলবার ডোনেটস্কের গভর্নর বলেছিলেন, রাশিয়ার সেনারা ভুহলেদারের কাছাকাছি চলে এসেছেন। এর একদিন পরে শহরটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিল ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের শিল্প সমৃদ্ধ ডোনেটস্ক অঞ্চলের একটি শহর ভুহলেদার। 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর যে 4টি অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে অধিগ্রহণের ঘোষণা দেয় তার একটি ডোনেটস্ক। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরের দখল নিতে সাম্প্রতিক সময়ে জোরদার হামলা করেছে রুশ বাহিনী। 22 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক আগ্রাসন চালায় রাশিয়া। এরপর থেকে একাধিকবার রুশ বাহিনী ভুহলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে, তবে ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে এতদিন শহরটি দখলে নিতে পারেনি। যুদ্ধে উভয় পক্ষের জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের একটি কেন্দ্র হয়ে উঠেছিল ভুহলেদার। পুরো ডোনেটস্ক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এই শহর দখলে নেওয়া ছিল রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এই শহরের নিয়ন্ত্রণ আরেকটি কারণেও রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, সেটি হলো শহরটি খুব কাছেই রয়েছে রেলপথ। এই রেলপথ ক্রিমিয়া উপদ্বীপ পর্যন্ত গেছে। শহরটি নিয়ন্ত্রণে থাকলে রেলপথে ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগ তৈরি হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন আলোচিত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক। দ্য ডনের খবরে বলা হয়েছে, বৈঠকের পর জাকির নায়েকের ভূয়সী প্রশংসা করে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শাহবাজ শরীফ বলেন, জাকির নায়েক যেভাবে বিশ্বব্যাপী ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরছেন তাতে পুরো মুসলিম বিশ্ব গর্বিত। এটি অবশ্যই উল্লেখযোগ্য যে যুবকদের বেশিরভাগই তার বক্তৃতার ভক্ত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর নিজের এক্স অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেছেন ডক্টর জাকির নায়েক। এতে তিনি লিখেছেন, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা হলো। পাকিস্তান সরকারের আমন্ত্রণে গত সোমবার দেশটিতে যান জাকির নায়েক। ইসলামাবাদ, করাচি এবং লাহোরে একাধিক অনুষ্ঠানে বক্তৃতা করেন। সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রায় 1 মাস থাকার পরিকল্পনা নিয়ে পাকিস্তানে গেছেন ডক্টর জাকির নায়েক। তার ছেলে ফারিক নায়েক, যিনি নিজেও একজন ইসলামিক স্কলার, এই সফরে তার সঙ্গে এসেছেন। এছাড়া সঙ্গী হিসেবে আছেন তার গবেষণা টিমের কয়েকজন সদস্য। ডক্টর জাকির নায়েকের আগমন উপলক্ষে নিউ ইসলামাবাদ বিমানবন্দরে জারি করা হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাসুদ, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আতর রহমান সহ কয়েকজন উচ্চপদস্থ আমলা তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডক্টর জাকির নায়েক একজন ভারতীয় নাগরিক, কিন্তু কথিত অর্থ পাচারের মামলার পর তিনি নিজ দেশ থেকে চলে যান। তার গবেষণা প্রতিষ্ঠানও বন্ধ করে দেয় ভারত সরকার। অভিযোগ রয়েছে, ইসলাম ধর্ম প্রচার করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেছে ভারত সরকার।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।